বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ওয়েবসাইটে কিংবা কোনো সংবাদ মাধ্যমের দিকে তাকালে আমরা বর্তমান কোন ঘটনাগুলো দেখতে পাই? অবশেষে আটক হলেন মানবতার ফেরিওয়ালা মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব অপকর্মের হোতা মিল্টন সমাদ্দার। 7:30টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। সাধারণত এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলের দিকে তাকালে আমরা দেখতে পাই 7 বছরের শিশুর ধর্ষণের ঘটনা, এবং তার পাশে আমরা একটি ঘটনা দেখতে পাই মানবতার ফেরিওয়ালার নামে চলছে রমরমা ব্যবসা। আমরা কি আমাদের মানুষত্বকেই খুইয়েছি? এখান থেকে কিছুদিন আগের ঘটনা, যেখানে বলা আছে একটি 7 বছরের একটি শিশুকে নির্মমভাবে ধর্ষণ করে তাকে মেরে ফেলে ধান খেতে ফেলে দেওয়া হয়, এবং মানবতার ফেরিওয়ালা নামে আমরা তাকে চিনি মিল্টন সমাদ্দার, যার এখন কিন্তু মুখোশ সবার সামনে বেরিয়ে এসেছে। আমরা এখন পর্যন্ত দেখে এসেছি যে মানবতার ফেরিওয়ালা হাজারো মানুষকে যে সহযোগিতা করছে, সে নিয়ে আসছে তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে, সেখানে নিয়ে কি করছে তাদের সাথে, কি হচ্ছে তাদের সাথে। এমনকি আমিও কিছু মানুষের মতো ভেবেছিলাম সেখানে আমি একদিন যাব, সেখানকার বৃদ্ধ মানুষদের সাথে কিছু সময় কাটাবো, তার এই মহৎ কাজের জন্য তাকেও আমি কিছু ধন্যবাদ জানাবো। কিন্তু যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই কুকর্ম আমার সামনে এলো, তখনই পুরো ধারণাটাই আমার বদলে গেল। পরবর্তীতে শুরু করলাম কিছু রিসার্চ এবং তার পিছনে কিছু কল্পনা জল্পনা। সেখান থেকে জানতে পারি মানবতার ফেরিওয়ালা নামে সে যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার তৈরি করছিল, সেটা বৃদ্ধরা এবং শিশুদেরকে সেখানে নিয়ে আসলেও তিনি সেখানে চাইল্ড এবং ওল্ড এজ কেয়ারের পিছনে চালাচ্ছেন রমরমা ব্যবসা। বিক্রি হচ্ছে কিডনি, অঙ্গ প্রত্যঙ্গ এবং হিউম্যান অর্গান, যেখান থেকে তিনি অসৎ উপায়ে অর্জন করছেন লাখ লাখ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সে তার টাকা পয়সা এবং বিলাসিতার কোনো দিক যদি তুলে না ধরে, তবুও আমরা দেখতে পাই তার কিন্তু বিলাসবহুল বাড়ি এবং 5টা দামি দামি বিদেশি গাড়ি আছে, যেগুলো সে বলে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রম থেকে সেই টাকা 1 টাকাও নেয়নি। কিন্তু এই টাকা কোথা থেকে এলো? সেখানকার হতদরিদ্র, দুস্থ এবং শিশুদেরকে রাস্তা থেকে তুলে এনে সেখানে সেবার নামে তাদেরকে অর্গান বিক্রি করছে এবং মানব পাচারের সঙ্গে সে যুক্ত আছে। কিছুদিন আগের ঘটনা 2020-তে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা, যেখানে একজন বলেছেন যে আমি 10 বছরের একটি শিশুকে রাস্তায় পড়ে থাকতে দেখি এবং তাকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আমি ফোন করে তাকে সেখানে রেখে আসি। আমি মাসে মাসে কিছু টাকা পাঠাতাম তার দেখাশোনা এবং খেয়াল রাখার জন্য, কিন্তু কিছুদিন পরে আমি তার আর কোনো খোঁজ পাইনি, এবং আমি তাকে ফোন দিলে সে বলে যে আপনি এখানে আসবেন না, এবং আমাকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করে। এরপর থেকে আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আমাকে হতে হয়েছে হয়রানির শিকার, এবং আমাকে তার গুন্ডা দ্বারা হেনস্থা করা হয়েছে। এরপর থেকে আমি সাহস পাইনি, কিন্তু 2024-এ এসে আমি সাহস করে একদিন থানায় তার নামে মামলা করলাম। এরপর থেকে তার কিন্তু সমস্ত যত কুকার্যকলাপ আছে সব কিন্তু মানুষের সামনে আসতে লাগলো। তাহলে আমরা মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে কি দেখতে পেলাম? অবশ্যই সেদিন শেষে দেখতে পেলাম সেও একজন নিকৃষ্ট অপরাধী। যারা অপরাধ করে তারা তো প্রকাশ্যে অপরাধ করে, প্রকাশ্যেই তো অপরাধী, কিন্তু একজন মুখোশের আড়ালে যে অপরাধী সে কতই না নিকৃষ্ট। আমাদের সামনে দেখাচ্ছে সে ভালো মানুষ, কিন্তু আসলে সে কি ভালো মানুষ? আমাদের মানবিকতা থেকে দেখতে গেলে আমাদের মানুষত্ব আজ কোথায়? মানুষত্ব বলতে কিছুই না। এখন এখানে একদল এসে ছেলেদের প্রতি অভিযোগ করে যাবে ছেলেটা ভালো না, ছেলেটা খারাপ, কিন্তু কয়েকজনের জন্য কিন্তু পুরো জাতিকে দোষ দেওয়াটা ঠিক না। কাউকে দোষ দেওয়ার আগে তার বিষয়ে জানুন এবং ভাবুন সে কি আসলে এই দুষ্প্রাপ্যের যোগ্য। এখন আপনারা দোষ দিবেন, বলবেন যে আপনারা তো 7 বছরের শিশুকে ধর্ষণ করতে পারেন এবং বৃদ্ধাদের এবং শিশুদের অর্গান পাচার করতে পারেন, তাহলে কেন আপনাদের কথা বিশ্বাস করব? কেন আপনাদের ছেলে জাতি খারাপ নয়? দেখুন, এমনও কিন্তু অনেক জাতি আছে, ছেলে জাতির ভিতরে এমনও অনেকে আছে যারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে। সবাই কি
মিল্টন সমাদ্দার এবং ওই শিশু ধর্ষকের মতোই করছে। যে শিশু ধর্ষকই হয়েছিল তাকে কিন্তু ধর্ষণ করে ধান খেতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সে একজন যুবক সেটা করেছিল। তাই বলে কি সেই গ্রামের সব যুবকই খারাপ? হয়তো তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, মিল্টন সমাদ্দারের মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই বলে কি পুরো ছেলে সমাজের মস্তিষ্ক বিকৃত হয়েছে? আইনের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তারাও কিন্তু ছেলে, যারা বিচারক আছেন তারাও কিন্তু ছেলে জাতিদের ভিতরে। এমনটা বলছি না যে আপনাদের নারী জাতি এর ভিতরে নাই, কিন্তু এই যে ছেলে জাতি আছে এরাই কিন্তু এই অপরাধীদের আবার ধরে আইনের আওতায় নিয়ে আসে। তাহলে কেন আমরা ছেলে জাতিকে দোষ দেব? ছেলে জাতিকে অবশ্যই দোষ দেওয়া যায়, ছেলে জাতির ভিতরে তাদেরকেই দোষ দেওয়া যায় যারা এই অপকর্ম এবং অপরাধ করছে। কিন্তু এমনও কেউ তো আছে যারা এই অপকর্ম প্রতিরোধ করার চেষ্টা করছে। আমরা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টদের দিকে তাকালেই দেখতে পাই তারা কোনো ঘটনা ঘটলে প্রতিবাদে তারাই আগে মাঠে নামে, তারাই কিন্তু প্রতিবাদের ঝড় তোলে। এরপর টনক নড়ে প্রশাসনিক দপ্তরের, এরপর থেকেই কিন্তু শুরু হয়ে যায় বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগের তীব্র আনাগোনা, এবং সেখান থেকে কিন্তু বিচারের আওতায় আনা হয় অপরাধীদের। তবে কেন আমাদের উপরে এত দোষ বর্তাবে? দোষ বর্তাবে তাদের উপরে যারা অপরাধ করেছে, কিন্তু যারা নিরপরাধ তাদেরকে দোষ দেওয়াটা ঠিক না, পুরো জাতিকে কলঙ্কিত করা ঠিক না। কিন্তু এবার ভাবুন আপনার মনুষ্যত্বের কথা। আমাদের মনুষ্যত্বটা কতটা বিকৃত হলে আমরা আজ এমন নিকৃষ্টতম কাজগুলো করতে পারছি? মনুষ্যত্বের আর কি দোষ? আমাদের আজ অনলাইনে ঢুকলেই তো আমরা নারীদের অশ্লীল পোস্ট দেখতে পাই। এর জন্যই তো আজ যুবকেরা বিপথে যেতে বাধ্য হচ্ছে, এবং এটা পুরো ছেলে জাতির জন্য একটা মেসেজ দিয়ে যায়। হয়তো আমি বয়সে ছোট, কিন্তু এই মেসেজটা হয়তো আপনার বুকে পুরো প্রেরণা জাগাতে পারে। কারণ আমরা মনুষ্যত্বকে কোথায় ব্যবহার করছি? একটা ভালো কাজে নিজেকে ব্যবহার করুন, তারপরে কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন। কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, অন্যের উপকারে নিজের তৃপ্তি বা নিজের শান্তি খুঁজে পাই। আমরা কি পারছি অন্যের উপকার করতে? আমরা বর্তমান দুর্নীতি, জবরদখল এবং ভোগবিলাসে ব্যস্ত থাকলে সমাজের দুস্থ মানুষদের দেখি না। কিন্তু মিল্টন সমাদ্দারের মতো একজন অপরাধী হয়ে তিনি কিন্তু সবার সাথে এমন অপরাধ করেন নাই। তিনি কিন্তু হাজার হাজার অনাথ এবং বৃদ্ধদেরকে আশ্রয় দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো না কোনো কারণে অপরাধে জড়িয়ে গেছেন। আমরা যদি এই শিশু এবং বৃদ্ধাদের জন্য সামনে এগিয়ে আসি, তাহলে পরবর্তী সমাজটা হয়তো আরো সুন্দর হবে। এখান থেকে সম্ভাবনাময় পৃথিবীটা হয়তো আরো উজ্জ্বল হবে। গর্বে ফেটে পড়বে এই বাঙালি পরের উপকারের জন্য, এবং আরো গর্বে গর্বিত হবে যে আমরা একজনকে সহযোগিতা করতে পারছি, একজন অপরাধীকে সমাজ থেকে বিতাড়িত করে তার যে ভালো কাজগুলো করে গেছে সেখান থেকেও কিন্তু আমরা শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে পারি। এখন যে কথাগুলো বললাম তার ভিতরে হয়তো অনেক ভুল ত্রুটি আছে, এবং আমার বয়স হিসেবে আমার জ্ঞান হয়তো অনেক কম, আপনার জ্ঞান অনেক বেশি। এই সম্পর্কে আপনি ভাবুন, ভেবে সম্ভাবনাময় নতুন পৃথিবীর জন্য, নতুন প্রজন্মের জন্য আপনি কিছু করুন। আপনার দৃষ্টিভঙ্গি বদলিয়ে পরবর্তী প্রজন্মের জন্য নিজে কিছু করুন, এবং আপনি যাতে পরবর্তী প্রজন্মে স্মরণীয় হয়ে থাকতে পারেন সেটার ব্যবস্থা করুন। আশা করি পরবর্তী পৃথিবী আরো সুন্দরময় এবং সুন্দরতম হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।